নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের নিবেদন শ্রদ্ধেয় লেখক আলাপন রায়চৌধুরীর কলমে একটি রোমহর্ষক মাইথোলজিক্যাল থ্রিলার সাসপেন্স গল্প, যার নাম জকাসুর। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। জায়গাটা রাবি নদীর পশ্চিম দিকে। যতদূর চোখ যায় ঘাসে ভরা এলাকা, আর তারপরে সারি সারি টিলা পাহাড়। পাঠানকোট জেলার মাধবপুর টাউন থেকে কিছুটা এগিয়ে এসে বাস থেকে নেমে অনেকটা হেঁটে এসে এই জায়গাটা। রাবি নদীর উপরে বাঁধটাও কাছেই এখান থেকে। সত্য আর সিম্মি একটা নতুন কেসের সূত্রে একটা সাইট দেখতে এসেছে। প্রত্নতাত্ত্বিক অবশেষ পাওয়া গেছে এখানে প্রাচীন এক জনপদের। পাঠানকোট জেলার হেডকোয়ার্টারে সত্যদের নতুন বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে এখানে পৌঁছেছে ওরা। সাইটটার দিকে এগোতে এগোতে সত্য বলল, জায়গাটা একদম মাইথনের মতো, তাই না? চারিদিকের মনোরম পরিবেশের ছবি তুলতে তুলতে সিম্মি জিজ্ঞেস করল, হ্যাঁ, কি কিসের মতো? মাইথন ড্যাম। আমাদের ওখানে ঘুরতে গেছো কখনো? না, মাইথনটা আমার যাওয়া হয়নি গো। সত্য ব্যাকপ্যাক থেকে এবার জলের বোতলটা বের করল। সিম্মি বলে উঠল, এই দেখো, এখান থেকে ড্যামটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। সত্য জল খেতে খেতে আর চোখে সেই দিকে তাকালো, তারপর জল গিলে বলল, হ্যাঁ, তবে হাইওয়ের উপর ভিউইং পয়েন্টটা বেশ ভালো। অফকোর্স। আরে ওই দেখো, ওটা কি? আরে তাই তো, ওটা কি কি জানি। দূর থেকে দৃশ্যটা কেমন যেন ভুল আর অস্বাভাবিক মনে হচ্ছিল। প্রকৃতি আর ইতিহাসের একটা অদ্ভুত মিশ্রণ। সত্যর চোখের কোণে একটা সন্দেহের ছাপ স্পষ্ট দেখা গেল, যা সিম্মি ঠিক ধরতেও পারল না। জায়গাটার চারিদিকে কেমন যেন একটা স্তব্ধতা, যা এই মনোরম পরিবেশেও একটা অজানা ভারী ভাব তৈরি করছিল। কিছু একটা ঠিক নেই এখানে। এতটা খোলা জায়গাতেও কেন যেন দম বন্ধ লাগছে। কি হলো তোমার? ভূত দেখছো নাকি এই সকালে? না না, শুধু মনে হচ্ছে এত বড় একটা প্রত্নক্ষেত্র, কিন্তু চারিদিকে এত শান্ত কেন? কোথাও কোনো আলোড়ন নেই, কোনো শ্রমিক নেই, গার্ড নেই, এই সাইড কোনো চিহ্ন নেই। এতটাই কি গোপনীয় এই সাইডটা? তুমি ঠিকই বলেছ। মাধবপুর থেকে আসার সময় দু একজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউই এই জায়গাটা নিয়ে বিশেষ কিছু বলতে পারেনি। শুধু পুরনো পাঁচিল বলে এড়িয়ে গেছে। মনে হচ্ছিল যেন তারা ইচ্ছাকৃতভাবে কিছু লুকোতে চাইছে, অথবা তারা নিজেরাও ভয়ে আছে। তুমি খেয়াল করেছো আশেপাশে কোনো পশু পাখির আওয়াজও নেই? এত বড় একটা নদীর ধারে এটা স্বাভাবিক নয়। আচ্ছা, আমরা কি এমন কোনো সীমানা পার হয়ে গেছি যেখানে প্রকৃতির সাধারণ নিয়মগুলোও কাজ করে না? আর একটু এগোনোর পর কৌতূহল উদ্রেককারী জিনিসটার ব্যাপারে সত্য বলে উঠল, ওই প্রাচীন ড্যাম হতে পারে, ওই সাইডটারই অংশ হয়তো, মানে জনপদের অংশ। কোনো বোর্ডও দেখছি না, তাহলে শিওর হওয়া যেত। সেই, হয়তো আমি ভুল করছি। মডার্ন ড্যামটা দেখে স্ট্রাকচারটাকেও দামি ভাবছি, যদিও ড্যাম হওয়াটা অসম্ভব না, কারণ এই সাইডটা যে যুগের বলা হচ্ছে সেই যুগে এসব অঞ্চলের লোক নদীতে বাঁধ দেওয়া ভালোভাবেই জানতো। আচ্ছা আচ্ছা, এটা আগে পড়িনি। আমিও ঠিক জানতাম না, খান্না স্যার বলছিলেন একবার। ও, আই সি। স্যার খবর দিয়েছেন আজকে বা কালকে আসতে পারেন উনি। খান্না স্যার পাঠানকোটে? ওয়াও। ইয়েস ডিয়ার। আমার খুব ইচ্ছে ছিল ওনার সাথে দেখা করার, জানোই তো। এরকম কথা বলতে বলতে সাইটটার একদম সামনে চলে এলো ওরা। তারপর চারিদিকটা একবার ঘুরে দেখল। সত্য পিঠের ব্যাগ থেকে একটা কাগজ বের করে হাতে নিল। সিম্মি বলে উঠল, দেখো কত বড় এই দেওয়ালটা। এটা কি বন্যা বা সুনামি থেকে রক্ষা করার জন্য শহরটাকে? মনে হচ্ছে, তবে এত বড় দেওয়াল এরকম দেখিনি আগে।
এসআইয়ের ইন্টারনাল রিপোর্টও তাই বলছে। এই দেখো। বলে রিপোর্টের কাগজে একটা স্কেচ আর একটা লেখা সিম্মিকে দেখালো সত্য। এই তো মনে হচ্ছে হাতি বা কোনো প্রাগৈতিহাসিক জন্তুকে আটকানোর জন্য তৈরি, বা শত্রুদের বিরুদ্ধে শহরের রক্ষা করার জন্য, কি জানি। রিপোর্টটা কি কিছু বলছে? না, শুধু বলেছে যে এটা সেকেন্ড ফেজে তৈরি। আচ্ছা, সেটা কত আগে? ওই 4-5 হাজার বছর বলছে। আরে ফার্স্ট ফেজটা কত পুরনো? প্রি-5000 বলছে। মাটি খুঁড়ে বাড়ি বানাতো তখন লোকে। তারপর এখানেই শহর তৈরি হয়। হ্যাঁ, আর আরেকটা ফেজ বলছে মধ্যযুগে। এটা লাস্ট ফেজ। বাবা, মধ্যযুগ? এর মাঝে কেউ থাকতো না? সেটা রিপোর্ট বলছে না, বুঝলে? বা হয়তো অন্য লেয়ারগুলো নিয়ে কাজ করার সুযোগ পায়নি এসআইয়ের টিম। হ্যাঁ, তা হতে পারে। তারা তো ভয়ে এখানে কেউ ফিরতেই রাজি নয়। আচ্ছা, এখানে ঢোকার দরজা বা রাস্তা কোথায় কিছু দেখতে পাচ্ছ? না, কিছু তো চোখে পড়ছে না। এটা মাউন্ট নয় তো, চারিদিকে তো দেওয়াল বেরিয়ে আছে। এসএসআই এটুকু খুঁড়ে রেখেছে। সেটাই তো, দরজাটা কোথায়? গুপ্ত দরজা দিয়ে ঢুকতো নাকি লোকে? হুম। অনেক খোঁজাখুঁজি করেও যখন দরজার কোনো হদিশ ওরা পেল না, তখন ড্রোন উড়িয়ে সাইটের ভেতরটা দেখার চেষ্টা করলো। তারপর রাবি নদীর পাড়ে এসে ড্রোনের ফুটেজ চেক করতে লাগলো সত্য আর সিম্মি। দেখো, ভেতরের গঠনটা দেখেছো? দেওয়ালটার ভেতরে যেন আরেকটা দেওয়াল আছে। এ তো দেখছি ডাবল ওয়াল স্ট্রাকচার, কিন্তু কেন? বাইরেটা কি শত্রুদের জন্য আর ভেতরেরটা? ভেতরেরটা হয়তো ভেতরের কিছুকে আটকে রাখার জন্য, যে জিনিসটা শহরের ভেতরেই ছিল এবং যা তাদের কাছে শত্রুর চেয়েও ভয়ঙ্কর ছিল। এটাই যুক্তিযুক্ত। শহরের বাইরের কেউ দেওয়াল ভেঙে ঢুকতে পারলে ভেতরের দেওয়ালটা কি কাজ করতো? তাহলে নিশ্চয়ই শহরের ভেতরের মানুষগুলোই ভয় দেওয়াল তুলেছিল। কিন্তু কিসের ভয়? দেওয়ালটা তো বিশাল চওড়া দিচ্ছে। এরকম দেওয়াল শুধু এই তল্লাটে কেন? কোথাও আছে কি? আমার তো জানা নেই। থাকলেও হয়তো বিরল, না হলে খবর হয়ে যেত। তাহলে আপাতত আমরা যা পেলাম, একটা বিশাল লম্বা আর বিশাল চওড়া দেওয়াল। আর দেওয়াল যার কোনো দরজা নেই, কেউ সিল করে দিয়েছিল হয়তো শহরটাকে অতীতে। বা পাঁচিলের উপর দিয়ে যাতায়াত করত। পাঁচিলের উপর দিয়ে? What the heck? হ্যাঁ, কেন নয়? মাটির তলায় পিট ডুয়েলিং থেকে মানুষ যেমন সিঁড়ি ব্যবহার করে বেরোতো, সেরকম যখন শহর তৈরি করলো তখন দুর্বল কাঠের দরজা না রেখে মই দিয়ে শহরের বাইরে যেত হয়তো। তোমার হাইপোথিসিস যদি ঠিক হয় তবে এটা ভাবতে হবে যে কিসের এত ভয়। আর 5,000 বছর আগের সেই ভয়ের কারণ কি এখনো আছে? দেয়াল দিয়ে তো আর ভূত প্রেত আটকানো যাবে না। ওই তো। যা খবর পেলাম, এখান থেকে এএসআই এর টিম ভূত প্রেতের ভয় পালিয়েছে। কিন্তু আচ্ছা, সাইটের ভেতরের ফুটেজটা একটু জুম করো তো। সত্য যেন কিছু একটা আন্দাজ করতে পারল। সিম্মি জুম করলো ফুটেজটা। এবার দেখো, ওই দেখো, চাপ চাপ রক্তের ছোপ। রক্তের ছোপ? তাই তো, ভূতের কেস হলে এত রক্তক্ষয় হতে পারে কি? এই রক্তটা কিন্তু এএসআই এর শ্রমিকদের রক্ত নয়। খান্না স্যার বললেন তারা আহত ও রক্তাক্ত হয়েছিল, কিন্তু এতটা রক্ত তাদের ক্যাম্পের আশেপাশেই ছিল। এই ছোপগুলো দেওয়ালের কাছাকাছি। তাহলে এই রক্তটা তাদের শিকারের রক্ত? যদি এরা নরখাতক হয়, আবার এরকমও তো হতে পারে যে এটা হয়তো সেই প্রাচীন লড়াইয়ের রক্ত যার ভয়ে দেওয়াল তোলা হয়েছিল। কি যে ঘটেছে এখানে ঠিক দেখো, কয়েকটা গর্তও রয়েছে। ওগুলো হয়তো এসএসআই এর লোকরাই খুঁড়ে রেখেছিল। আচ্ছা, আর কিছু কি পাওয়ার আশা আছে এই মুহূর্তে? একবার এএসআই লোকেদের সঙ্গে কথা বলতে পারলে মন্দ হয় না কিন্তু। এখানে একদিন রাতেও এসে ভালো করে অনুসন্ধান করতে হবে। সামনের দিন একটা লাইটার নিয়ে আসবো, যদিও ভেতরে কিছু নেই। কি কি ইকুইপমেন্ট সাথে আনতে হবে তার একটা লিস্ট বানাবো আজ বাড়ি ফিরে। ঠিক আছে, আপাতত এই অবধি। স্যান্ডউইচগুলো কিন্তু এবার আমাদের ডাকছে। এই কথায় দুজন একটু হাসল। লাঞ্চের বিরতিতে সত্যর চোখ বারবার সেই উঁচু দরজাবিহীন দেওয়ালটার দিকে যাচ্ছিল। রক্তের ছোপ আর গর্তগুলো তার মাথায় পাক খাচ্ছিল। এই পুরো ঘটনাটা
একটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল। এএসআই এর মতো প্রতিষ্ঠান কেন এত সহজে হাল ছেড়ে দিল? নাকি তারা এমন কিছু দেখেছে যা রিপোর্টে লেখা সম্ভব নয়? সিম্মি যদিও তুলনামূলকভাবে হালকা মেজাজে ছিল, কিন্তু তার চোখেও একটা অস্বাভাবিক কৌতূহল সত্যর নজর এড়ায়নি। সত্যর মনে হচ্ছিল এই জনপদটা শুধুমাত্র ভূতের ভয় নয়, বরং কোনো অজানা ভয়ঙ্কর সত্যের কারণে সিল করে দেওয়া হয়েছিল। সেই সত্যটা কি এখনো দেওয়ালের ওপারে লুকিয়ে আছে? তারপর রাবি নদী আর তার চারিদিকের অপরূপ পরিবেশ উপভোগ করতে করতে সেদিনের লাঞ্চটা সেরে ফেলল ওরা। সেদিন বিকেলে সত্য দরজা খুলতে খুলতে আসুন আসুন স্যার। বলে উঠল। সত্যদের পাঠানকোটের ঠিকানায় এই প্রথম কোনো অতিথি এলো। তিনি আর কেউ নন, স্বয়ং শখের মিস্ট্রি হান্টার মিস্টার খান্না। সত্য তার খান্না স্যারকে নিয়ে গিয়ে বসালো তাদের ছোট্ট বসার ঘরটায়। সত্য জিজ্ঞেস করল, স্যার কিছু নেবেন? সত্য, আপাতত একটু জল দাও, তারপর দেখা যাবে। সত্য জল এনে দেওয়ার পর খান্না স্যার কাজের কথা শুরু করলেন। তা তোমার উপরওয়ালার থেকে খবর পেলাম যে তুমি মাধোপুর এলাকায় ভূত খুঁজতে যাচ্ছ। স্যার ভূত বা দুষ্কৃতি বা অন্য কিছু জানি না, আমায় যেটা বলা হয়েছে সেটা হলো ভূত প্রেতের উপদ্রব। গেছিলাম আজকে। ও আচ্ছা, তুমি একবার চলে গেছো অলরেডি, ভালো। অবশ্য রাতে না, রাতে এখনো যাইনি আর কি। তৈরি হয়ে যেতে হবে, ভূত হলে আমাদের ইকুইপমেন্টে ধরা পড়বে কিছু না কিছু। এটা প্রথমবার নয় যে ভূতের ভয়ে কোনো এক্সকাভেশন বন্ধ হয়েছে। মাটির নিচ থেকে কোনো কঙ্কাল পাওয়া গেলে শ্রমিকরা অনেক সময় ভাবে যে কোনো প্রাচীন জাদু বা অভিশাপের প্রভাবে তাদের অমঙ্গল হবে। প্রাচীন সমাধিক্ষেত্র খোঁড়ার জন্য লোক পাওয়া যায় না অনেক সময় এই কারণে, মানে ওই ভূত প্রেতের ভয়ে। ডক্টর শিন্ডে বোধহয় একবার বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একবার পড়েছিলাম স্যার যে ভারত পাকিস্তানের তাম্রযুগের শহরগুলো বা অন্তত কোনো কোনো শহরে এই কারণেই আর পুনর্বাসন হয়নি। স্থানীয় লোকে ভয় পেত ভূত প্রেতের অমঙ্গলের। আর তাই কয়েক হাজার বছরে কেউ আর থাকার কথা ভাবেনি। ঠিক, কিন্তু অসুরদের কি আমরা ভূত প্রেতের মধ্যে ধরতে পারি? অসুরদের? অসুর কেন স্যার? অসুর বলতে তো প্রাচীনকালের বলছেন তো? হ্যাঁ, তাদের কথাই বলছি। আমি জানতে পেরেছি যে ওটা ভূত নয়, অসুর বা অসুরের বেশে মানুষ। ওই জন্যই আমি তড়িঘড়ি এলাম, যাতে তোমার একটু হেল্প হয়। আমার বন্ধু ডক্টর ওয়ালিয়া, আর্কিওলজিস্ট, যে টিমটা এক্সকাভেশনের দায়িত্বে ছিল, উনি সেই টিমে ছিলেন। উনি যেটা বললেন সেটা তোমারও জানা উচিত। এই কেসে সেটা কাজে লেগে যেতে পারে। হ্যাঁ স্যার, তাহলে তো খুবই ভালো হয়। সরকারিভাবে বলা হচ্ছে যে সাইটটা সাময়িকভাবে বন্ধ, কিন্তু সেটা কথার কথা। ভূতের আতঙ্ক না ঘুঁচলে কাজটা যে শুরু হবে না সেটা শুধু ভেতরে লোকেরাই জানে। সেটাই। যেটা আমি তোমায় বলবো সেটা শোনার পর এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে। আচ্ছা, উনি ব্যাপারটা আপনাকে বললেন কেন? আমি এগুলো নিয়ে চর্চা করি সেটা উনি জানেন, তাই ওরা সবাই অবাক আর শকড সেই রাতের পর। ওদের মনও ব্যাখ্যা খুঁজছে। সরকার তাহলে আসল ব্যাপারটা জানে? দেখো, ওয়ালিয়ারদের টিমের কেউ তো খুলে বলেনি সরকারকে, কিন্তু অসুরের গুজবটা উপর মহলের কানে গেছে নিশ্চয়ই। গেছে বলছেন? বেঙ্গল টাইগারের সাথে তো দেখা হলো, পাঞ্জাব দি শেরনি কাহা হে। একটু ফার্মার্স মার্কেটে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা আচ্ছা, আসল কথায় আসি তাহলে। রঞ্জিত সাগর ড্যাম তৈরির জন্য অনেক খোঁড়াখুড়ি করতে হচ্ছে, জানোই তো। হ্যাঁ স্বাভাবিক, একটা ড্যাম তৈরি করতে গেলে তো হবেই। তখনই তো ওই আর্কিওলজিক্যাল সাইটটির হদিশ মেলে আর কি। ওই শহরটার হাড় পাঁজরা বেরিয়ে আসে কিছুটা, যা কিছু ড্যাম তৈরির সময় পাওয়া গেছিল
তা থেকে জানা যায় যে জায়গাটা 4-5 হাজার বছরের পুরনো। আর তারপরে ওটা খোঁড়ার সিদ্ধান্ত নেয় এএসআই, তাই তো? সেই টিমের সদস্য হয়েই ওয়ালিয়া আর বাকিরা গেছিলেন। যাই হোক, প্রথম কয়েকদিন দিনের বেলা সার্ভে করে ওরা সাইটটার। সেই কদিন কাছের টাউন মাধোপুরে ছিল ওরা। এবার যখন ওরা ক্যাম্প বানিয়ে সাইটে থেকে কাজ চালানোর সিদ্ধান্ত নিল, তখনই হলো সমস্যা। ভূতের উপদ্রব স্টার্ট হলো, মানে ওই অসুরের? হ্যাঁ, যদিও একটা নয়, অনেকগুলোর। ও বাবা! রাতের অন্ধকারে অসুররা সাইটের ভেতরে ওদের ক্যাম্প আক্রমণ করে। টিমের কয়েকজন আহত আর রক্তাক্ত হয়। পালানোর সময় টর্চের আলোয় যেটুকু দেখে ওরা, তা হলো এই বিরাট বিরাট চেহারার অসুররা, তাদের মুখে সাদা রং বা ভস্য জাতীয় কিছু, গা খালি আর মাথায় শিং, শর্টপুটের বলের সাইজের পাথর দুহাতে দুটো করে ছুঁড়ছে এক একজন। না, পাথরের আকারটা কি আরেকটু পরিষ্কার করে বলবেন? শর্টপুটের বল মানে একটা মানুষের পক্ষে অত ভারী পাথর ক্রমাগত ছোঁড়া কি স্বাভাবিক? ওয়ালিয়া বলেছিল পাথরগুলো আশ্চর্য রকম মসৃণ আর গোলাকার ছিল, যেন কোনো বিশেষ কাজে তৈরি, সাধারণ পাথর নয়। তারা নাকি এমন দক্ষতার সাথে ছুঁড়ছিল যে মনে হচ্ছিল এটা তাদের দৈনন্দিন কাজ। এই জিনিসটা ওয়ালিয়াকে সব থেকে বেশি অবাক করেছিল। শর্টপুটের বলের মতো মসৃণ পাথর এবং দু হাতে দুটো করে ছোঁড়া, তাহলে এরা অসাধারণ শারীরিক শক্তির অধিকারী, অথবা এরা মানুষ নয়। হতে পারে। গল্পকথায় আমরা যে অসুরকে পেয়েছি এ তো একদম হুবহু সেরকম মনে হচ্ছে। অতি প্রাকৃতিক কিছু হতে পারে, উড়িয়ে দিচ্ছি না। আবার কেউ হয়তো চায় না যে কাজটা এগোক, তাও সম্ভব। এখন তো রাতে কেউ ভয়ে পাহারাও দিচ্ছে না। কি যে হবে সাইটটার! আপনি যে ব্যাপারগুলো বললেন সেগুলো এর সঙ্গে সম্বন্ধিত কিনা জানি না, তবে এখানে আসার পর রুটিন এনকোয়ারি করতে গিয়ে একবার এক ট্রাক ড্রাইভারের থেকে একটা কেস শুনেছিলাম। কি রকম? সে নাকি রাত্রিবেলায় জম্মু পাঠানকোট হাইওয়ে ধরে আসছিল, তো অটল ব্রিজ পেরিয়ে সে নাকি অসুর দেখেছিল। অসুর? কিরকম অসুর? বললো যে টিভিতে মহাভারতে যেরকম দেখেছে সেই রকম নাকি। হেডলাইটের আলোতে সে স্পষ্ট দেখেছে, রাস্তা পার হচ্ছিল। আচ্ছা, মহাভারতের কোন অসুর? ওই বকাসুর স্যার, ভীম যাকে মারবে। এটা আমি চোখের ভুল বা বহুরূপী বলে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু দুজন লোক ভুল দেখলো। হ্যাঁ স্যার, আলাদা আলাদা সময়, কেউ কারোর কথা জানেও না। তার মানে এটা মানুষের, মানে কোনো দুষ্কৃতী বা প্র্যাঙ্কবাজদের কাজ বলে তো মনে হয় না। আরেকটা ব্যাপার কি জানেন? তখনই বাইরে থেকে দরজা খোলার শব্দ হলো। ওই সিমি চলে এসেছে স্যার। সিম্মি রান্নাঘর হয়ে ছোট বসার ঘরে আসতেই সত্য মিস্টার খান্নার সাথে সিম্মির পরিচয় করিয়ে দিল। ও হাই খান্না স্যার, আপনার কথা অনেক শুনেছি। হাসতে হাসতে সিম্মি বলল। মিস্টার খান্না একবার দ্রুত সত্যর দিকে তাকিয়েই সিম্মির দিকে ফিরে বললেন, আরে, তোমার সাথে দেখা করার জন্যই অপেক্ষা করছিলাম। সিম্মি বসল। খান্না স্যার কিছুক্ষণ সিম্মির সাথে পাঞ্জাবি ভাষায় কথা বললেন। সিম্মিও পাঞ্জাবিতেই উত্তর দিল প্রতিবার, তবে তার বেশিরভাগই সত্যর মাথার উপর দিয়েই যাচ্ছে। খান্না স্যার সেটা বুঝতে পেরে আবার হিন্দিতে ফিরে এলেন। সত্য এবার বলল, আমরা নতুন কেসটা নিয়ে আলোচনা করছিলাম। এই একটা অসুর অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে আর কি। অসুর? সিম্মি বেশ অবাক হয়েই জিজ্ঞেস করল। সত্য তখন খান্না স্যারের সাথে যা আলোচনা হয়েছে সেটা অল্প কথায় সিম্মিকে বুঝিয়ে বলল। পরে সব বলছি তোমায় ডিটেলে। দেখো, পাঞ্জাবের প্রাচীন ইতিহাস যেটুকু আমি জানি তাতে আমরা দেখি দশারাজন যুদ্ধ হয়েছিল এই রাবি নদীর কাছেই। দশারাজন যুদ্ধ মানে যে নির্ণায়ক যুদ্ধের পর ভারত দেশের জন্ম হয়। ভরতের দেশ ভারত। হ্যাঁ, অনেকে মনে করে যে এই যুদ্ধে যারা হেরে গিয়েছিল তারা পশ্চিমে মধ্যপ্রাচ্যে সরে যেতে বাধ্য হয়। তাদের নামই হয়ে গেছিল অসুর। আচ্ছা আচ্ছা, কিন্তু তাদের কি এই গল্পের বকাসুরের মতো দেখতে ছিল? গল্পের বকাসুরের কথা শুনে তো মনে হয় সে নরখাদক ছিল, গুহায় থাকত। এতক্ষণ সিম্মি তাদের কথা শুনছিল। এইবার সে একটু অবাক হয়েই বলে উঠল, নরখাদক বলতে? ক্যানিবল।
মিস্টার খান্না এক কথায় বললেন। সিম্মি মাথা নেড়ে বোঝালো যে এবার সে বুঝেছে। সে বলল, প্রস্তর যুগের পরেও ক্যানিবেল ছিল? এর উত্তরে খান্না স্যার কিছু বলার আগে সত্য বলল, হ্যাঁ, তখনও ছিল আর এখনো আছে, তখন আরো বেশি ছিল। ওকে ওকে, কুল। সত্য আরও বলল, আচ্ছা, দশারজনের অসুরদের সঙ্গে বকাচুরের সম্পর্ক নেই কেন তাহলে? হয়তো নেই, কারণ যে কোনো নেগেটিভ জিনিস বা অপোজিং ফোর্সকেই অসুর বলা হতো সেই যুগে, যদিও নট নেসেসারি যে সেটা বাস্তবে নেগেটিভ। আচ্ছা, তাই নর হত্যাকারী ক্যানিবেলও যেমন অসুর, আবার সেই যুদ্ধের বিরোধী পক্ষরাও অসুর। আর বিজয়ীরা ইতিহাস লিখে এসেছে। খান্না স্যার যোগ করলেন। সিম্মি জিজ্ঞেস করল বিস্ময় নিয়ে, এটা মহাভারতের এক চক্রনগর নয় তো? বকাসুর যে শহরকে অ্যাটাক করতো। কিন্তু সেই যুগের বকাসুর এই যুগে আসবে কি করে? এক চক্র নগর না হলেও দশরাজন যুদ্ধের আগে এই শহরটা অসুরদের হাতে থেকে থাকতে পারে। সব জায়গায় অসুরদের মাথায় শিং দেখি আমরা। এই শিং নিশ্চয় ন্যাচারাল নয়। না, হর্নেড হেলমেট বোধ হয়, বা জন্তু জানোয়ারদের খুলিও হতে পারে। আগে ওরকম পড়তো লোকে। যদিও কিছু ক্ষেত্রে মানুষেরও শিং গজিয়েছে, এরকম দেখা গেছে যে ওটা আবার অ্যানোম্যালি। কিন্তু এএসআই এর টিম বা তোমার ওই ট্রাক ড্রাইভার যা বলছে সেটা একদম যেন গল্পের পাতা বা টিভির পর্দা থেকে উঠে এসেছে। কিন্তু স্যার, ওই প্রাচীন অসুরদের ভূত কি হতে পারে না? তারা কি পাথর ছুঁড়তে পারে? পোল্টারগাইস্ট বলে এক ধরনের ভূত হয়, তোমরা জানো নিশ্চয়ই। তারা তো জিনিসপত্র ছুঁড়তে পারেই। সত্য সিম্মি মাথা নাড়ল। মিস্টার খান্না বলে চললেন, তাকে অবশ্য দেখা যায় না, এদের তো দেখা গেছে। মিস্টিরিয়াস। হয়তো ওই অসুরদের সমাধি আছে এই সাইটে। ওদেরই শহর ছিল হয়তো, তাই রাতে কেউ ওখানে থাকুক সেটা হয়তো পছন্দ করছে না ওদের আত্মারা। ঠিক এই ভয়তেই অনেক শ্রমিকরা প্রাচীন প্রত্নক্ষেত্রে বা সমাধি ক্ষেত্রে কাজ করতে চায় না। সিম্মির উত্তরে সত্য বলল, তাও বিগফুট পাথর ছড়ে শুনেছি। ভূত বা একটোপ্লাজমের নিজ মূর্তি ধারণ করে পাথর ছড়ে এটা শুনিনি। যাই হোক, দেখো কি পাও। আমি আরও কিছু জানলে জানাবো। আশা করি কিছুটা সাহায্য করতে পারলাম। হ্যাঁ, দেখা যাক স্যার, বিদেশি শক্তি বা কারোর দুরভিসন্ধি আছে কিনা। হ্যাঁ ঠিক, এটাই আমারও চিন্তা। স্যার, রাতে ভাববো কিভাবে এগোনো যায় এখান থেকে। বলল সত্য। সিম্মি এবার অনুরোধ করে বলল, স্যার কিছু খেয়ে যান, মাক্কি দি রুটি और सरसों दा साग है। बहुत बहुत शुक्रिया बेटी, पार फिर कभी। अच्छा, फिर लस्सी लीजिए ना, भैंस का दूध का है। रुकिए जरा। ठीक है, जब कही रही हो तो ले ही आओ। স্মিত হেসে বললেন মিস্টার খান্না। তুমি খাবে? সত্যর দিকে তাকিয়ে হালকা ভুরু উঁচু করে জিজ্ঞেস করল সিম্মি। না বাবা, এখন না। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল সত্য। সত্য কি উত্তর দেবে সেটা সিম্মি অনুমান করেছিল। তাই একটু হেসে সিম্মি ওদের ছোট ফ্রিজের দিকে গেল। তখন কিছু একটা মনে পড়ায় মিস্টার খান্না বললেন, ও হ্যাঁ, কিছু ছবি নিয়েছি আমি ডক্টর ওয়ালিয়ার থেকে। ওগুলো জনসমক্ষে আনেনি ওরা এখনো, তোমাদের পাঠিয়ে দিচ্ছি। ছবিগুলো রাখো, যদি এগুলো কোনো কাজে লাগে। আমি পরশু বিকেল অবধি পাঠানকোটেই আছি, কোনো দরকার হলে এই ঠিকানায় চলে এসো। এই বলে মিস্টার খান্না একটা চিরকুট এগিয়ে দিলেন সত্যর দিকে। ওখানে কথা বলা যাবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, পাঠানকোটে কি কথা বলার জায়গার অভাব নাকি? ওখানে একটা বড় পার্ক আছে, সেখানে চলে যাব দরকার হলে। বাই স্যার, অ্যান্ড থ্যাংক ইউ। একটু হেসে বলল সিম্মি। বাই সিম্মি, বাই সত্য। সত্যরা সেদিন রাতে শিলমোহরের ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। পরের দিন কিছু পয়েন্ট করল ছবিগুলোর উপরে। বেশ কিছু চমকপ্রদ জিনিস চোখেও পড়ল ওদের। তাই সেদিন বিকেলেই মিস্টার খান্নার পাঠানকোটের ঠিকানায় গিয়ে ওনার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল সিম্মি সত্য। বিকেলে মিস্টার খান্নার সাথে দেখা করে ওনার উল্লিখিত নিরিবিলি পার্কটাতে গেল ওরা। সেখানে একটা বেঞ্চে বসে কথাবার্তা শুরু করলো ওরা।
স্যার শিলমোহরগুলো কি লেখা আছে সেটা জানা গেলে আরো সুবিধে হতো আর কি। আমার পিক্টোগ্রাফের মতো মনে হলো লেখাগুলো স্যার। আচ্ছা, আই সি। আচ্ছা স্যার, শিলমোহরগুলো কি লেখা আছে সেটা কিভাবে জানা যাবে? এবারে জিজ্ঞেস করল সত্য। এটা জানার কোনো উপায় নেই। ওয়ালিয়ারাও ওগুলো পড়তে পারেননি। ওহ নো, তাহলে কি আর করা যাবে? স্যার শিলমোহরের ছবিগুলো থেকে অদ্ভুত কিছু জিনিস পাওয়া গেছে। তবু প্রশ্নটা থেকেই যায় যে এরা কারা যারা এই সাইটে হাঙ্গামা করেছে। যদিও ছবিগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় সেটা। কি ব্যাপার বলো তো? মিস্টার খান্না বেশ কৌতূহলের সাথেই জিজ্ঞেস করলেন। আর ওখানে দেওয়াল এত বড় আর চওড়া কেন সেটাও অনুমান করা যাচ্ছে না এখান থেকে। সত্য বলার আগেই বলল সিম্মি। ও আচ্ছা, তাই নাকি? ওখানে দেওয়াল আসলেই খুব বড়। হ্যাঁ স্যার, আমরাও অবাক হয়েছিলাম প্রথমে, কিন্তু এই দেখুন স্যার। বলে সত্য ফোনের গ্যালারিটা খুলে সিলমোহরের ছবিগুলো বের করল। তারপর একটু উত্তেজিতভাবেই সত্য বলল, এই দেখুন স্যার, এখানে এই ছবিটাই মনে হচ্ছে যেন একজন পাথর ছুঁড়ছে। আরে তাই তো, আশ্চর্য! অসুর পাথর ছুঁড়ছে, অসুরটা অ্যামেজিং। সত্য আবারও বলল, হ্যাঁ আরও আছে স্যার, এই দেখুন এই ছবিতে কেমন একটা টিউব বা টানেলের মধ্যে দেখানো হচ্ছে এদের। আর পরেরটাই দেখুন, শিংওয়ালা লোকরা নৌকায় বসে আছে। সত্য বলার আগেই বলে দিল সিম্মি, অস্টনিসিং অ্যান্ড ওয়ান্ডারফুল। কোনো ভাষা নেই আমার। স্যার এগুলো সত্যি হাজার হাজার বছর আগের শিলমোহর তো? হ্যাঁ, রেডিও কার্বন ডেটিং করেছে এএসআই, ওই জন্যই ওই জায়গাটা এক্সকাভেট করবে বলে ঠিক করে এএসআই। কিন্তু এসবের থেকে কি ইমপ্লাইড হয়? এরা তো আর হিমাচলের জর্জ ক্লার্কের মতো ছায়া নয়। মিস্টার খান্না সত্যকে উদ্দেশ্য করে কথাগুলি বললেন। হ্যাঁ, তাই বাস্তবে এক্সিস্ট করে না বলে উড়িয়েও দেওয়া যায় না। সিম্মি এতক্ষণ কিছু একটা ভাবছিল, এবারে সে মুখ খুলল। আচ্ছা, এই শিলমোহরের কথা কি আমরা ছাড়া কেউ জানে স্যার? এনি আইডিয়া? হয়তো না, কিন্তু কিন্তু জানলেও তারা কি অসুর সেজে এসে ভয় দেখাবে, পাথর ছুঁড়বে? অসুরই সাজতে যাবে কেন? অনেক কিছু তো সাজার আছে। সেটাই, ভূতের ভয় দেখানো তো সোজা, হাজার একটা উপায় আছে। আর জম্মু থেকে ফেরার পথে ওই ট্রাক ড্রাইভার পাজি যে অসুরকে দেখেছিলেন, সেটা তো ব্যাপারটাকে অন্য মোড় দিচ্ছে। আজকের যুগে পাঞ্জাবের বুকে এমন অসুরের প্রাদুর্ভাব হয়েছে যে এটা ছোট থেকে কোনোদিন শুনিনি। এই দুটো ঘটনাই শুনলাম শুধু। যাগে, কাল না হয় আমরা স্পটে যাব, রাতে যাব। অসুর হোক বা যেই হোক, ওরা যদি আবার হামলা করে তাহলে ধরা পড়ে যাবে ওদের খেলা। ঠিক আছে, যেও, তবে সাবধানে যেও তোমরা। স্যার আপনিও চলুন আমাদের সাথে, প্লিজ, ইট ইজ আ রিকোয়েস্ট। স্যার আপনার আশেপাশে থাকলে আপনার থেকে অনেক কিছু শিখতে পারি, ট্রেনিংয়ের সময় মতো। সত্যর মুখে প্রশংসা শুনে মিস্টার খান্না হাসতে হাসতে বললেন, কিন্তু সিনিয়র সিটিজেন হওয়ার পর কি অসুরদের পাথরের মার সামলাতে পারবো? এর পরিপ্রেক্ষিতে সত্য আর সিম্মিও একটু হাসল। মিস্টার খান্না আরও বললেন, আই এম এ রিটায়ার্ড ম্যান নাও, অ্যাজ ইউ বোথ নো। এমনিতেও তোমাদের ডিপার্টমেন্টের লোক নই। আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তাহলে ঠিক আছে, না হয় আনঅফিসিয়ালি জয়েন করব তোমাদের। তবে কি স্যার কাল বেলার দিকে বেরোবেন? না, একটা কাজ করি আমরা, প্রথমেই সাইটে রাত কাটাবো না, আগে ক্যামেরা লাগাতে হবে। মোশন সেন্সিং ক্যামেরা বলছেন? হ্যাঁ, নাইট ভিশনওয়ালা, কারণ যত উপদ্রব তো রাতেই। ক্যামেরাতে কিছু ধরা পড়লে ভালো, না হলে। দেখো, ক্যামেরাতে অনেক সময় সুপারন্যাচারাল জিনিসপত্র ধরা পড়ে যায়। ইন এনি কেস ক্যামেরাতে কিছু রেকর্ড হলে আমরা একটা আইডিয়া পাবো। ইয়েস, ঠিক বলেছ। শত্রুর ব্যাপারে আগে একটা আইডিয়া নিয়ে গেলেই ভালো হবে। ওই জন্যই এই পরামর্শটা দিলাম তোমাদের। ঠিক আছে, ডান স্যার। কাল গিয়ে হেডকোয়ার্টার থেকে কিছু ক্যামেরা নিয়ে আসবো। 5টা এনো অন্তত। আমরা পরশু যাব তাহলে একবার। আমারও দেখা হয়ে যাবে সাইটটা। সত্য ও সিম্মি দুজনেই বুঝতে পারছিল এটি তাদের এযাবৎকালের সবচেয়ে অস্বাভাবিক এবং বিপজ্জনক কেস হতে চলেছে। একপাশে ইতিহাসে প্রাচীন সাক্ষ্য, অন্য পাশে অতিপ্রাকৃতের গুজব, আর মাঝখানে আধুনিক পৃথিবীর সন্দেহ। মিস্টার খান্নার উপস্থিতি তাদের মনোবল বাড়াচ্ছিল ঠিকই, কিন্তু সত্যর মনের ভেতরে
একটা অজানা আশঙ্কা তৈরি হচ্ছিল। পাথর ছোড়া অসুরেরা কি সত্যি মানুষ, নাকি দেওয়ালের ওপারে থাকা কোনো প্রাচীন সত্তা? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে সাইটে যেতেই হবে এবং সেখানে রাত কাটাতে হবে। সত্যর মনে হচ্ছিল প্রাচীন জনপদের সেই দরজাবিহীন দেওয়ালটা যেন তাদের অপেক্ষা করছে। ক্যামেরা লাগানো হলো। ওরা ঠিক করল যে অন্তত 5-6 দিন সময় দেবে। তাই হলো। 6ষ্ঠ দিনে ক্যামেরাগুলো খুলে আনলো ওরা। কিন্তু পরের দিন সারা দিন ধরে ফুটেজ ঘেঁটেও উল্লেখযোগ্য কিছুই পেল না ওরা। 8ম দিনে মিস্টার খান্না এলেন সিম্মিদের বাড়িতে। সব শুনে উনি বললেন, তাহলে এই কদিন ওরা সাইলেন্ট আছে, বা ক্যামেরাতে হয়তো ওই অদৃশ্য দুষ্কৃতীরা ধরাই পড়েনি। ওরা যদি আকাশ থেকে এসে থাকে? ভেরি গুড পয়েন্ট সিম্মি, কিন্তু সেটা হলেও কোনো ক্যামেরাতে সামান্য কিছুও ধরা পড়ল না। আমার কিন্তু একটা সহজ ব্যাপার মনে হচ্ছে। ওই অসুররা এসেছিল এএসআই এর লোকেদের ওখান থেকে তাড়াতে, আর সফলভাবে উচ্ছেদও করতে পেরেছে। সিম্মি এর উত্তরে বলল, হ্যাঁ, একটা ব্যাপার পরিষ্কার যে ওখানে গিয়ে থাকলে যদি এই রহস্যের সমাধান হয়। যা বলেছ তোমরা, তবে তার আগে তোমাদের জিজ্ঞেস করি, এর মধ্যে কিছু জানতে পেরেছো কি তোমরা? কি ব্যাপার স্যার? মানে ওই সাইটটার ব্যাপারে আর কিছু স্থানীয়দের থেকে। না স্যার, আমরা এর ব্যাপারে কিছু কথা বলিনি লোকজনের সঙ্গে। আচ্ছা, বলতে পারতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ আমি খোঁজ খবর করে একটা দারুণ ব্যাপার জানতে পেরেছি। জি স্যার। বলছি, যদিও কেসের অগ্রগতিতে এটা কতটা হেল্প করবে জানি না, তোমরা যখের ধনের নাম শুনেছ? সত্য শুনে থাকবে। সিম্মি খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করল, জকের ধনটা কি, আর জকটাই বা কি? হ্যাঁ, আমি জানি স্যার। এই বলে সিম্মিকে সংক্ষেপে সত্য বলে দিল জকের ধন কাকে বলে। সবকিছু শোনার পরে সিম্মি মিস্টার খান্নার দিকে মুখ ঘুরিয়ে বলল, আচ্ছা, তাহলে এই সাইটটা জকরা আঁকলে রেখেছে। একজন ব্রিটিশ নাগরিক ছিলেন জেমস হডসন বলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক। উনি 150 বছর আগে পাঠানকোটে আসেন। কোনো একটা কাজে এখানে এসে উনি ওই জায়গাটার ব্যাপারে জানতে পারেন। মধ্যযুগে নাকি লোকের বিশ্বাস ছিল যে ওখানে গুপ্তধন আছে, এটা উনি শোনেন। এবার এই বিশ্বাসের পিছনে কারণ কি তা জানি না। হয়তো ওই এলাকায় গিয়ে অসুরদের তাড়া খেয়ে বিশ্বাসের জন্ম হয়েছিল। এনিওয়ে, গুপ্তধনের লোভে কিছু লোক জোগাড় করে তিনি ওই এলাকায় যান, মানে যেখানে সম্প্রতি সাইটটা পাওয়া গেছে সেখানে। গুপ্তধন খুঁজতে সময় লাগে, দিন, সপ্তাহ, মাস যাই লাগুক, তিনি লোকজন নিয়ে ওখানে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু যেদিন প্রথম খোঁড়াখুঁড়ি শুরু করেন সেই রাতেই জকরা আক্রমণ করে। হ্যাঁ, ঠিক তাই। এই কদিন লোকজনের সাথে কথা বলে, লাইব্রেরি ঘুরে আর নেট ঘেঁটে এগুলো জেনেছি। প্রথমে ছিল ভূত, তারপর অসুর, আর এবার জক। ওই জকাসুর আর কি। মিস্টার খান্না একটু হেসে বললে। ওরাও একটু হাসল। তারপর মিস্টার খান্নার থেকে অনুমতি নিয়ে সিম্মি উঠে সাময়িকভাবে একটু ভেতরে গেল। স্যার, তাহলে তো সিম্মি বলল আমাদের গিয়ে থাকতে হবে। আপনিও আসবেন তো? সেই নিয়ে একটু প্ল্যানিং করে নেব তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমার মেইন কনসার্ন আসলে প্রতিরোধ গড়ে তোলা স্যার। মানে সাইডে গিয়ে যদি আমরাও অ্যাটাকড হই। মনে হচ্ছে প্রতিপক্ষ অলৌকিক। সেটা হলে তাকে কিভাবে আটকানো যাবে আমার জানা নেই, কিন্তু যদি কয়েকজন মাত্র মানুষ হয়, দেন আর্মি স্টাইলে কিছু ফাঁদ পেতে রাখলেই তাদের কাবু করা যাবে। ওকে, কাল বা পরশু যবেই যাবে, রাতে আগে ওগুলো ওখানে বিছিয়ে ফেলতে হবে আমাদের। ভোর ভোর বেরিয়ে যাব। এএসআইয়ের 3টে ভুয়ো আই কার্ড লাগবে, ওটাই আমাদের গেট পাস। তোমার ডিপার্টমেন্ট আমায় আই কার্ড দেবে না, তোমরা পাবে। স্যার, তাহলে আপনি? আমি শ্রমিক সেজে থাকব, বা রাঁধুনি, চিন্তা নেই। আচ্ছা, 2টো টেন্টও আনতে হবে। বাকি একটা লিস্ট করে নিয়ে আজ। আমিও বাড়ি ফিরব না, ওই ঠিকানায় যাচ্ছি, ওখান থেকে যাব। তবে হ্যাঁ, কি স্যার? তোমার উপরওয়ালার থেকে পারমিশন নিতে হবে তোমায়, না হলে হবে না। আপনার যাওয়ার ব্যাপারে? ইয়েস। ওকে, দেন এটাও লিস্টে থাকলো স্যার। হোপিং। আমারও ভালোই লাগবে গেলে। আচ্ছা, ভালো কথা স্যার। মেশিন কি কি লাগবে?
মেশিন মানে ঘোড়ার গাড়ি? হ্যাঁ স্যার, ওটাই। নিতে পারো, তবে খুব দরকার না পড়লে ইউজ করব না স্যার। ইয়া। সেদিন সত্যদের বাড়িতেই ডিনার করে বেরোলেন মিস্টার খান্না। সত্য তার ডায়েরি নিয়ে বসল। রাতের নিস্তব্ধতা যেন প্রাচীন সময়ের ফিসফিসানি শোনাচ্ছিল। ভূত, অসুর, জক, গুপ্তধন, দেওয়াল আর রক্ত সব যেন এক জটিল সুতোয় বাঁধা। সত্য জানত তার জীবনে আসা সবচেয়ে বিপজ্জনক মিশন এটাই, কারণ তাদের প্রতিপক্ষটি যদি মানুষ না হয় তবে ফিজিক্যাল ফোর্সের কোনো মূল্য থাকবে না। যদি তারা সত্যিই জকের ধনের রক্ষক হয়। সেই রাতে সত্যর মনে একটা গভীর ভয় কাজ করছিল। ভাবছিল কি হবে যেদিন তারা সাইটে নাইট স্টে করবে। সেই প্রাচীন শহরটা তাদের জন্য জাল পেতে অপেক্ষা করছে। হয়তো তারা জকের ধন খুঁজে পাবে, কিন্তু তার জন্য অনেক বড় মূল্য দিতে হতে পারে। দুদিন পরের কথা। ওপরওয়ালার থেকে অনুমতি নিয়ে সব প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে এএসআই এর লোক সেজে রাবি নদীর পশ্চিম পাড়ের সাইটটাতে আবার হাজির হলো ওরা। প্রথমে সাইটের চারদিকে মোশন সেন্সিং ক্যামেরাগুলো বসিয়ে নিল পুনরায়। যেহেতু সাইটে কোনো দরজা নেই, তাই কলাপসেবল ল্যাডার আর স্ট্যাটিক রোপের সাহায্যে লম্বা পাঁচিল পেরিয়ে একে একে সাইটে ঢুকলো ওরা। আর সাথে মালগুলো এক এক করে সাইটের মধ্যে ঢুকিয়ে নিল। তারপর ক্যাম্প দুটো খাটিয়ে সাইটের ভেতরেই আস্তানা করল সত্যরা। তিনজনে মিলে যুক্তি করার পর সাইটের এক কোনায় ক্যাম্পগুলো খাটানো হলো, যাতে সবচেয়ে সুরক্ষিত থাকা যায় আর দরকার পড়লে বেরিয়ে সহজে পালানোও যায়। ফাঁদও পেতে ফেলল ওরা। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সবকিছু করতে করতে। সাথে কয়েকদিনের খাবার আছে, আর আজকের জন্য রান্না করা খাবারই নিয়ে এসেছে ওরা। সাইটে রান্না করার প্রয়োজন হলো না সেদিনের মতো। রাতে প্রত্যেকে 4 ঘন্টা করে ঘুমোলো, আর বাকি সময়টা পালা করে পাহারা দিল। কিন্তু অদ্ভুতভাবে সেই রাতে কোনো রকম উপদ্রব হলো না। পরের দিন সকালে পুলিশ এসে হাজির হলো। ওরা জানতে পেরে গেছে। সত্যরা অবশ্য এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত হয়েই এসেছিল। কিভাবে জেনেছে কথা বলার সময় সেটাও বলল। এরা পেট্রোল পার্টি। সত্যরা রাবি নদীতে জল আনতে যাওয়া আসার পথে কাছের পূর্ব দিকের টিলাগুলোর একটা থেকে এরা এদের দেখেছে। তবে এএসআই এর আইডেন্টিটি কার্ড আর সত্যদের অভিনয়ের কাছে সাধারণ পুলিশের বুদ্ধি হারই মানল। নদীর জলে আনন্দ করে স্নান করল ওরা। ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা নেই বছরের এই সময়, সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিয়েছে ওরা, তাই চিন্তা নেই। বাকি দিনটা নির্বিঘ্নে কাটল। রাত এলো, রাতের রান্নাও হলো। খেয়ে দিয়ে আবার পালা করে রাত জাগতে শুরু করলো ওরা। যে যখন রাত জাগছে তার কাছে তখন পিস্তল থাকছে। রাত তখন 2টো বাজে। পাহারায় মিস্টার খান্না। আচমকা একটু খুটখাট শব্দ পেয়ে সজাগ হয়ে উঠলেন খান্না স্যার, কিন্তু শব্দের উৎস সম্বন্ধে নিশ্চিত না হয়ে সত্যসিম্মীদের ডেকে তুললেন না। রাত অন্ধকার হলেও উনি অনুভব করলেন যেন কে বা কারা ওনাদের দিকে এগিয়ে আসছে। টর্চ জ্বাললেন না তিনি, শুধু পিস্তলটা তৈরি রাখলেন। গেরিলা কায়দায় ফাঁদ পাতাই ছিল প্রত্যাশিত আততায়ীদের আশঙ্কায়। তবুও সতর্ক থাকা সাবধানের মার নেই। একজন হঠাৎ সেই ফাঁদে ধরা পড়ে আর্তনাদ করে উঠল, আর একজন তাকে বাঁচাতে যেতেই মিস্টার খান্না টর্চ জ্বালিয়ে উঠে দাঁড়ালেন আর লোকটার পা লক্ষ্য করে একটা গুলি চালিয়ে দিলেন। গুলিটা পা ঘেঁষে বেরিয়ে গেল, কিন্তু পা চেপে বসে পড়ল লোকটা। এই সবে সত্যসিম্মির ঘুম ভেঙে যাওয়ায় তাড়াতাড়ি নিজেদের টেন্ট থেকে টর্চ হাতড়ে নিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা। 3 জনের টর্চের জোরালো আলোয় দেখা গেল আরও একটা লোক বাকি 2টো লোকের পেছনে পাথর হাতে দাঁড়িয়ে আছে। সামনের 2 জনের হাতেও পাথর ছিল, তাদের হাত থেকে তা আগেই পড়ে গেছে।
পিছনের লোকটার পা লক্ষ্য করে মিস্টার খান্না গুলি করলেন। প্রথম গুলিটা ফসকে যাওয়ায় আবার গুলি করলেন। কোনোটাই লোকটার পায়ে লাগলো না। তবে যেটা লাভ হলো সেটা হলো এই যে লোকটা পাথর ফেলে পেছনে ফিরে দৌড়তে শুরু করলো, আর সাইডের সেই চওড়া আর উঁচু দেওয়ালের একটা ফাটলের মধ্যে দিয়ে পেছনের খুঁটখুঁটে অন্ধকারে মিলিয়ে গেল। মিস্টার খান্না আর সত্য তাড়া করে গেল। এই ফাঁকে সিম্মি ভিতরের দুজন দুষ্কৃতীর ওপর নজর রাখছিল। এই অন্ধকার আর ফাঁকা জায়গায় বিশেষ সুবিধে করতে পারল না ওরা। যাকে ভেতরে চলো সত্য, সিম্মি একা ওদিকে। মিস্টার খান্না হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যাঁ স্যার, দুজনকে তো পাওয়া গেছে অন্তত। ধরা পড়া দুজন লোকেরই ভালো চেহারা, 6 ফুটের কম বেশি উচ্চতা। এর মধ্যে দ্বিতীয় লোকটা আহত অবস্থায়ও সিম্মির ওপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ মল্লযুদ্ধ চলার পর সিম্মি তাকে মাটিতে চিৎ করে ফেলল। লোকটা আহত না হলে লড়াইটা হয়তো এতটা একপেশে হতো না। তারপরেও লোকটা বাঁ পাটা এক হাত দিয়ে চেপে ধরে ওঠার চেষ্টা করায় সিম্মি তার মাথায় একটা গাঁট্টা বসিয়ে দিল। মাথা বলা অবশ্য ভুল হবে। একটা শিংওয়ালা প্রাণীর মরা মাথার খুলি নিজের মাথায় পড়ে আছে লোকটা। গরু বা মহিষ জাতীয় জীব মনে হয়। ফাঁদে পড়া লোকটার মাথায়ও তাই। দুজনেরই খালি গা আর কোমরের নিচে ধুতি জাতীয় কিছু পড়া। একজন গুলিকে কাতরাচ্ছিল আর একজন ফাঁদে পড়ে গজগজ করছিল। ক্যাম্পের দিকটায় গিয়ে মিস্টার খান্না এদিকের আহত লোকটার দিকে পিস্তল উঁচিয়ে ধরে বললেন, ওয়েল ডান সিম্মি। ওই দেখো সত্য, ফাঁদে কে ধরা পড়েছে। সিম্মি তার স্যারকে ধন্যবাদ জানালো। সত্যর মুখ দিয়ে আপনা আপনি চাপা সরে বেরিয়ে এলো। অসুর। আনমনা হয়ে সে আরও বলল, আমার গ্রিক পুরাণের মিনোটরের কথাও মনে পড়ছে। ওই আরেকটা লোক, সে কোথায় গেল? দেওয়ালের ফাঁক দিয়ে পালিয়েছে। দেওয়ালের ফাঁক? হ্যাঁ, ওই ওই ওখানে একটা ফাটল বা ফাঁক কিছু একটা তৈরি করেছে এরা। না, আমরা করিনি। ওটা ওটা গুপ্ত দরজা আছে। আহত লোকটা বলে উঠল আঞ্চলিক পাঞ্জাবি ভাষাতেই। ফাঁদে পড়া লোকটা জোর গলায় তাকে চুপ করতে বলল। মিস্টার খান্না একটু কড়া সুরে বলে উঠলেন, দেখো, অসুররা কথাও বলছে, একদম চুপ, না হলে কিন্তু মেরে পুঁতে দেবো এখানেই। সত্য মাটিতে পড়ে থাকা লোকটাকে জিজ্ঞেস করল, হিন্দি জানো তুমি? লোকটা এবার কিছু বলতে রাজি হলো না। মিস্টার খান্না পাঞ্জাবিতে বললেন, যদি ভালো চাও তো মুখ খোলো, তাহলে তোমার কোনো ক্ষতি আমরা করব না। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকায় মিস্টার খান্না সত্যর দিকে তাকিয়ে একটা ইশারা করলেন। সত্য সঙ্গে সঙ্গে লোকটার পায়ে ক্ষত লক্ষ্য করে একটা লাথি চালালো। লোকটা জোরে আর্তচিৎকার করে উঠে এবার কাতরাতে কাতরাতে বলল, বলছি বলছি। মিস্টার খান্না আরও একটা ইশারা করলেন। তাতে সাড়া দিয়ে সত্য এবার দড়ি নিয়ে এলো টেন্টের ভেতর থেকে। সিম্মিকে ফার্স্ট এইড কিট আনতে বললেন মিস্টার খান্না। লোকটাকে প্রথমে ভালো করে বেঁধে ফেলল সত্য। তারপর ফার্স্ট এইড কিট দিয়ে তার শুশ্রূষা শুরু করল সিম্মি। সেই ফাঁদে পড়া লোকটাকে বের করে তাকেও বেঁধে ফেলল সত্য আর খান্না স্যার। দুজনেই তাতে বাঁধা দেওয়ায় অবশ্য তাদের প্রথমে অজ্ঞান করে নিতে হলো। স্যার, এদের যদি সঙ্গী সাথী থাকে তাহলে তারা দলবল নিয়ে এসে হাজির হলে আমরা তাদের ঠেকাতে পারবো না। ওই লোকটা যদি খবর করে দেয় গিয়ে। ঠিক বলেছ, আর এদের পেট থেকে সত্যি কথা বার না করা অবধি পুলিশ ডাকাও ঠিক হবে না। আমরা হাতের কাছে যা যা আছে তাই নিয়ে বেরিয়ে যাই আপাতত। হ্যাঁ, এদের দুজনকে আপাতত গাড়ির পিছনে বসিয়ে নেব। কাল সকালে আমরা এসে বাকি জিনিসপত্র নিয়ে যাব। আপনাকে আর আসতে হবে না স্যার। লোক দুটোকে নিয়ে সত্যরা নিজেদের বাড়িতে ফিরল রাতের অন্ধকারে। সেখানে ভোরবেলা তাদের জেরা করা শুরু করলো ওরা। তোমরা কি কিছুদিন আগে ওই সাইডে হাঙ্গামা চালিয়েছিলে? হ্যাঁ, চালিয়েছিলাম, আর তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। প্রথম লোকটা বলল। এরপর মিস্টার খান্না বলে উঠলেন, বাহ, কথা শোনো। সেদিন আরো লোক নিয়ে এসেছিলাম আমরা। আজ ভাবলাম 3 জনের জন্য 3 জনই যথেষ্ট। আমরা যে 3 জন তোমরা জানলে কি করে?
ফলো করছিলে নাকি আমাদের? দ্বিতীয় লোকটা এবার মুখ খুলল। না, আমরা রোজ সকালে জায়গাটার উপর নিয়ম করে নজর রাখি গাছের একটা টিলা থেকে। কে পাঠিয়েছে তোমাদের এবার বলো তো? জিজ্ঞেস করলো সিম্মি। দ্বিতীয় লোকটা বলল, আমাদের সর্দার পাঠিয়েছেন। সর্দার? কেন? ওয়াই? এটা আমাদের জায়গা, আপনারা এখানে ঢুকবেন কেন? দেখো, এটা সরকারের জায়গা, তোমাদের সর্দারের নয়। না, এটা আমাদের জায়গা, আমাদের পূর্বপুরুষদের। প্রথম লোকটা দাবি করলো। সিম্মি এবার জিজ্ঞেস করলো, তোমাদের এই সর্দারটি কে শুনি? আমরা মেলুয়া উপজাতির লোক, আমাদের সর্দার। পাঞ্জাবে এরকম কোনো ট্রাইব আছে বলে তো শুনিনি। আমিও জানি না। আমরা সাধারণ লোকের সাথে মিশে থাকি বলে আপনারা শোনেননি। প্রথম লোকটা বলল এবার। আচ্ছা, তোমাদের জায়গা কেন বলছো এটাকে? এটা আমাদের পবিত্র জায়গা আছে, কারণ এখানে আমাদের পূর্বপুরুষরা ছিলেন। মিস্টার খান্না এবারে জিজ্ঞেস করলেন, কতদিন আগের কথা বলছো তুমি? দ্বিতীয় লোকটা একটু গর্বের সাথে বলল, 10 রাজার আমলের। মিস্টার খান্না আবারও জিজ্ঞেস করলেন, 10 রাজা? এরা কারা? কাদের কথা বলছো? সেটা আমরা জানি না, আমরা যা শুনে বড় হয়েছি তাই বললাম। ঠিক আছে, গভর্নমেন্টের সাথে তোমাদের আলোচনা করতে হবে এটা নিয়ে। হ্যাঁ, যদি সত্যি ওটা তোমাদের পবিত্র জায়গা হয় তাহলে গভর্নমেন্ট ভেবে দেখবে। যদিও খনন কার্য হয়তো থামবে না, কারণ জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব আছে। জানি আমরা, তাই জন্যই তো কাজটা বন্ধ করে দিতে চাইছিলাম। আমরা চাই ওখানে কেউ হাত না দিক, আমাদের অনুষ্ঠান হয় ওখানে। কিরকম অনুষ্ঠান? সিম্মি জিজ্ঞেস করলো। কিছু বিশেষ তিথিতে রাতের অন্ধকারে এখানে আমরা জড়ো হই। ও, এই ব্যাপার। ওই ট্রাক ড্রাইভার তাহলে এদেরই কাউকে দেখেছিল। মিস্টার খান্নার দিকে ফিরে বলল সত্য। এই তো সিক্রেট সোসাইটির মতো ব্যাপার স্যাপার। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা আমাদের আসল পরিচয় আপনাদের সমাজের থেকে গোপনই রাখি। দেখো, তোমরা যা যা বলছো সেটা ভেরিফাই করার জন্য আমাদের তোমাদের ট্রাইবের ডিটেলস দরকার, বাকিদের ব্যাপারে জানা দরকার। দুঃখিত, আমাদের মন্ত্রগুপ্তি আছে, বাকি সদস্যের ব্যাপারে কোনো ব্যক্তিগত তথ্য আমি দিতে পারবো নাই। স্যার, মনে হচ্ছে এরা সহজে মুখ খুলবে না, আবার বল প্রয়োগ করতে হবে। না সত্য, দাঁড়াও। কিন্তু কেন স্যার? যদি এদের কথা সত্যি হয় তাহলে না জেনে ওদের গায়ে হাত তোলাটা ঠিক হবে না। তাহলে এখন এমন কাউকে দরকার যে লোকাল হিস্ট্রি খুব ভালো জানে। সিম্মি তরাক করে লাফিয়ে উঠে বলল, ডক্টর ওয়ালিয়াকে বলবেন, ঠিক হবে সেটা স্যার। আর কোনো উপায় আছে কি? এতেই যদি এক কাজ হয়। ওয়ালিয়া আমার বন্ধু, ওকে দিয়েও মন্ত্রগুপ্তি করাতে হবে। ঠিক আছে স্যার, অ্যাজ ইউ সে। কাল ওদের উপর নজর রেখো তোমরা। আমি গুরুদাসপুরে যাব, বাড়িতে ডাকবো ওয়ালিয়াকে। ওকে স্যার, আমরা ওদের উপর নজর রাখবো, আর এক ফাঁকে গিয়ে বাকি মালপত্রগুলো সাইড থেকে নিয়ে আসবো। হ্যাঁ, এখন আমরা একটু বিশ্রাম নিয়ে নিই, চলো। তার আগে ওদের একটু জল খাবার দাও। ওদের হেলমেটগুলো ভেতরে নিয়ে আসি, কাল পরশু ওগুলো ওপরওয়ালাকে দেখাবো। ওগুলো গাড়িতেই রেখেছো? হ্যাঁ, পিছনে আছি স্যার, আমি আনছি। এই বলে সত্যর জায়গায় সিম্মি গেল সেগুলো আনতে। পরের দিন সন্ধ্যাবেলায় মিস্টার খান্নার গুরুদাসপুরের বাড়ির বসার ঘরে সোফাতে বসে তার মুখে সব শুনে বিস্মিত হয়ে প্রশ্ন করে উঠলেন ডক্টর ওয়ালিয়া। মেলুয়া উপজাতি? হ্যাঁ, যা শুনছিস। শান্ত স্বরে বললেন মিস্টার খান্না। সে কি, এরা এখনো আছে বলে তো জানতাম না। ওদের বাস কোথায় ছিল? ওরা তো যতদূর জানি ওই এলাকাতেই থাকতো। মানে রাবি নদীর পশ্চিম পাড়ে? হ্যাঁ, ওখানে, ওই এলাকাতেই, তাই তো জানি। তারপর? তবে সে মধ্যযুগের ব্যাপার। তারপর ওই জায়গাটা জবরদখল হয়, আচ্ছা। কিন্তু বেশি দিন থাকেনি দখলে। ওই যখের ধনের ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই ওটাও জানিস তাহলে? ব্রিটিশরাও তো গেছিল ধনের সন্ধানে। হ্যাঁ, মধ্যযুগে যারা ওই জায়গাটা দখল করেছিল তারা মাটি খুঁড়ে কিছু জেমস্টোন ফোন পায়। ওগুলো কি ওই সাইড থেকেই পায়? এখন তো আমার তাই মনে হয়, জনপত্র আবিষ্কার হওয়ার পর। তাহলে জগ হলো এই অসুররাই। ওরাই আক্রমণ করত যারা ওই এলাকায় যেত তাদের,
সেই থেকেই ধনের সন্ধানের সাথে দুয়ে দুয়ে চার করে ওই জকের গল্পের উৎপত্তি আর কি। লোকে ভাবতো অসুররা গুপ্তধন পাহারা দেয়। ওদের জায়গা হাতছাড়া হওয়া ওরা আগেও মেনে নেয়নি, বুঝলি? আলবাত, আর আজও মেনে নিচ্ছে না। আমাদের টিমকে সেই জন্যই আক্রান্ত হতে হলো। হাটসন সাহেবকেও পিছিয়ে আসতে হয়েছিল 19 শতকে। ইয়েস, হাটসান জকের ধনের লোভে খোঁড়াখুড়ি চালিয়ে গেলে হয়তো আরো আগেই পাওয়া যেত শহরটা। যাই হোক, এখন যে পাওয়া গেছে এতে ইতিহাসের বিরাট উপকার হল। হ্যাঁ অবশ্যই, শহরও পাওয়া গেল, তারপর ওখানে একটা ভাঙা বাঁধও পাওয়া গেছে নদীর ধারে। আচ্ছা আচ্ছা, ওটাও প্রাচীন? হ্যাঁ, ওই শহরটার সমসাময়িক দশরাজন যুদ্ধের গল্পে একটা বাঁধ ভাঙার উল্লেখ আছে। কি জানি এটা সেটাই কিনা। আচ্ছা, একটা কথা বলতো, 10 রাজন কথাটার মানে কি 10 রাজার যুদ্ধ? 10 রাজার আমল? হ্যাঁ হ্যাঁ, 10 রাজা ছিল ভরতদের বিরুদ্ধে ওই গৃহযুদ্ধে, ট্রাইবাল রাজা সবাই। কিন্তু এটা কি করে সম্ভব? মধ্যযুগের এই মেলোয়া উপজাতির লোকরা কি সেই যুদ্ধে ছিল নাকি? সে তো বহুকাল আগের কথা। ছিল হয়তো, ঋগ্বেদেও তো ওরাল ট্রেডিশন এরই অংশ ছিল এককালে। অনেক পরে লেখা হয় রামায়ণ মহাভারতের মতোই। চারণ কবিদের ব্যাপারটা তো জানিসই, তারাই বংশানুক্রমে মনে রাখত সব। শ্রুতি আর স্মৃতি। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ট্র্যাডিশনটা সব দেশেই ছিল মোটামুটি। আর ট্রাইবাল কমিউনিটিদের এই ওরাল কাহিনীগুলো যে কত পুরনো তা ওরা নিজেরাও জানে না, চলে আসছে যুগ যুগ ধরে। হ্যাঁ, সেটা ঠিক, একদম। ঋগ্বেদের এই ভরত বা ওদের জোটের গোষ্ঠীরাও তো এককালে পাহাড়ি ট্রাইবাল ছিল। তারপর ক্ষেত খামার করে বাণিজ্য করে ফুলে ফেঁপে ওঠে। তারপর শুরু হয় এলাকা বিস্তার, ক্ষমতা দখলের লড়াই। এই যে আজ আমরা ভাবি যে অসুর মানেই মাথায় শিং, তথ্য প্রমাণ কিন্তু ইঙ্গিত করছে যে এই ভারত গোষ্ঠীরাও এককালে শিং পড়ত। তাহলে শিং ঘষে গেল যাতে উঠেছে বলে? হতে পারে। সালা মাইতো সাহেব বন গায়া, মনে আছে গানটা? দিলীপ কুমার তো। হ্যাঁ। অসুররা কিন্তু সিংয়ের ট্র্যাডিশন ছাড়েনি, সেই যুগেও না আর এখনো না। পরবর্তীকালে সুরদের হলো মুকুট, আর অসুরদের চিহ্ন হয়ে গেল সিং। সেই আজকে তো লোকে ছোট থেকেই সেটাই জানে, সিং মানেই এভিল। তাহলে তুই নিশ্চিত যে এই উপজাতি এতটাই পুরনো? ওখানে তো পিট ডুয়ালিংস পাওয়া গেছে সাইটের আর্লিয়েস্ট লেভেলে। ওদের তৎকালীন সর্দারই হয়তো ওই 10 রাজার এক রাজা ছিল। এটা শহর কেন্দ্রিক জনপদটা তৈরি হওয়ার আগের ঘটনা, তাই তো? হ্যাঁ, ওই বাঁধটা না ভাঙলে 10 রাজার জোট হারতো না, আর আমাদের দেশের ইতিহাস হয়তো অন্যরকম হতো। বাঁধটা কি হড়পা বানে ভাঙল? ওই রাবি উপত্যকায় তাই হয়ে থাকবে মনে হয়। নদী তো ওদের প্রাণ ছিল, অবিভক্ত পাঞ্জাবের শ্রীবৃদ্ধির রসদ ছিল। কিন্তু নদী শক্তিশালী হলে যেমন ভালো তেমন সমস্যাও। সিন্ধু সরস্বতী উপত্যকার মানুষ সম্ভবত সেই যুগে সেটা হাড়ে হাড়ে টের পায়। তাই বাঁধ তৈরির প্রয়োজন, আর প্রযুক্তি। 6000-এর বেশি লোক মারা যায় সেই বানে, ঋগ্বেদ অনুযায়ী। অসুরদের? ইয়েস, বন্যার জলে ভেসে গিয়ে বা ডুবে গিয়ে, মহেঞ্জোদারোর মতো। 6000+ ফিগারটা ঠিক হলে তো বিশাল। বলতে বলতে চোখ একটু বড় করলেন মিস্টার খান্না। ইন্দ্র, গড অফ থান্ডার অ্যান্ড রেইন। সেই যুদ্ধ জয়ের দিনের পর থেকে হয়তো ভরতদের কাছে ইন্দ্রদেবের মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই, ভরতরা বা ওদের জোটের কেউ। 1 মিনিট ওয়েট, ভরতরা বলছিস? ভরত তাহলে একজন না, মানে সম্রাট ভরত? না, ভরত একটা উপজাতি। তাদের প্রথম রাজাকেই আমরা পুরাণের সম্রাট ভরত বলে চিনি। তারপর থেকে পুরো উপজাতি আর তাদের গোষ্ঠীকে তাকেই সবাই ভারত বলে চিনত। ওহো, এই ব্যাপার। ইয়েস ডিয়ার ফ্রেন্ড। 10 রাজার যুদ্ধ কি এই সম্রাট ভরতের সময়ের ঘটনা? না, তখন ওদের রাজা ছিল সুদাস। মেলুয়াদের সরিয়ে হয়তো শহরটা বানিয়েছিল পূর্ব থেকে আসা ওই ভরত গোষ্ঠী। তাই একটা সময় আমরা দেখি যে পিট ডুয়ালিং থেকে প্রপার শহর তৈরি হচ্ছে। আর এই অসুররা পশ্চিমে চলে গেছিল? হ্যাঁ, তথ্য প্রমাণ থেকে সেরকম মনে করে অনেকে।
কারণ পূর্বে যাওয়ার উপায় ছিল না। যাদের চোখে এরা অসুর ছিল, সেই তাদের মানে ভরতের শক্ত ঘাঁটি ছিল সরস্বতী অঞ্চল, ওদের রাজধানীও বলতে পারিস। তো নিরুপায় হয়ে ওরা আরো পশ্চিমে সরে যায়। এই কারণেই আজ হাজার হাজার বছর পরেও পার্সিদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক বজায় আছে। ও, ফিল্ড মার্শাল স্যাম মানেকশাও পার্সি ছিলেন না? হ্যাঁ রে। আর ওই সরস্বতী অঞ্চল বলতে হিমাচল হরিয়ানার দিকে সরস্বতী নদীর এলাকার কথা বলছিস, নাকি ওই নামেই অন্য কোনো নদী? হ্যাঁ, হিমাচল হরিয়ানার সরস্বতী, ঋগ্বেদের আদি সরস্বতী, যেটা একেবারে শুকিয়ে গেছে এখন। তবে মধ্যযুগেও জল ছিল কিছুটা হলেও। এখানে কিছু কিছু অংশে জল থাকে বছরে মাস তিনেক। খরস্রোতা সরস্বতী এভাবে শুকিয়ে গেল। আর মেলুয়ারা? মেলুয়া উপজাতি হয়তো যাযাবর হয়ে গেছিল যুদ্ধের পর। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। তবে পাথর নিয়ে যদি ভরতদের তৈরি ওই শহর আক্রমণ করে থাকে ওরা, তাহলে আলাদা ব্যাপার। শিলমোহর থেকে তো সেরকমই মনে হচ্ছে। আচ্ছা, তাই নাকি? তুই দেখেছিস? হ্যাঁ, দেখিস ছবিগুলো। আমার মনে হয় ওই দেওয়ালটা রাবি নদীর বন্যার জন্য না, অসুরদের পাথর ছোঁড়া থেকে সম্ভবত শহরকে বাঁচানোর জন্য তৈরি। ওই জন্য তো কোনো প্রবেশদ্বারও নেই, শুধু একটা গুপ্ত দরজা ছাড়া। গুপ্ত দরজা বলিস কি? হ্যাঁ, আজকের যুগের ওই মেলুয়ারা সেটা খুঁজে বের করেছে। তোরা সাইটে কাজ করেও খুঁজে পাসনি? আমরাও জানতাম না। ও বাবা, এ তো কিছু ঘুরতে কেউটে। হ্যাঁ, পুরো ব্যাপারটা সেরকমই। এই দেখ না, প্রাকৃতিক বিপর্যয়ের সাহায্যে যাদের হারিয়ে আর সরিয়ে ভরতটা শহর বানালো, কালের অমোঘ নিয়মে একটা সময় সেই ভরতদেরও সেই শহর ছাড়তে হলো। আচ্ছা আচ্ছা, কেন হঠাৎ? জলবায়ু পরিবর্তনের ফলে প্রধানত। আজকে আমরাও তো এই ক্লাইমেট চেঞ্জের ফলে ভুগছি। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ট্রু, ওরাও ভোগ করেছিল। মানুষ ছিন্নমূল হয়েছিল, অনেকে যাযাবর হয়েছিল। গ্রাম, ফাঁকা জায়গা, পাহাড় বা জঙ্গলের দিকেও চলে গেছিল নিশ্চয়ই। গেছিল বই কি, নদী আর সমুদ্রপথেও বেরিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, কত বিচিত্র ইতিহাস, কত কিছু অজানা। আমি অনুমান করছি শহর খালি হওয়ার পরেই হয়তো ওরা ফিরে আসার সুযোগ পায় এই অঞ্চলে। কিন্তু এরা কি তারাই? মানে ওখানে জলবায়ু পরিবর্তনের পরও কি কোনো মানুষের উপস্থিতি ছিল? দেখ, বড় শহর ছিল না বা সেরকম সেটেলমেন্ট প্যাটার্ন পাইনি আমরা কোনো। সেই 3টে ফেজ ছাড়া কোনো বড় জনবসতি হয়নি বা তার প্রমাণ মেলেনি? না, কিন্তু দেখ, জলবায়ু পরিবর্তনের পরেও ওখানে হিউম্যান প্রেজেন্স ছিলই, তার প্রমাণ পেয়েছি আমরা। সাইটে হিউম্যান অ্যাক্টিভিটি চলতোই। এটা হয়তো মেলুয়াদেরই কাজ। পবিত্র ভূমিতে অনুষ্ঠান করতো হয়তো ওরা, আর থাকতো আশেপাশে স্মল স্কেল পেরিসেবল ট্রাইবাল সেটেলমেন্ট। তুই এতটা শিওর হচ্ছিস কি করে? কারণ মধ্যযুগে মেলুয়ারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়ার আগে অবধি ওরা যে অন্তত 2000 বছর ওই অঞ্চলে ছিল, সেটা আমরা বিভিন্ন বিদেশি পর্যটকদের পুঁথিপত্র থেকে জানতে পারি। আর মধ্যযুগ অবধি থাকে, পুনরায় ছিন্নমূল হওয়ার আগে অবধি। আই সি। ইয়েস, মধ্যযুগে ওদের উচ্ছেদ করে ওখানে একটা বড় জনবসতি তৈরি হয়। হয়তো তার আগে যারা যারা বসতি স্থাপন করতে এসেছে তাদের ওরা পাথর ছুঁড়ে তাড়িয়ে দিয়েছে। বা যারা আসতো তারা জানতো যে এটা ওদের এলাকা, তাই ঘাঁটাতো না ওদের। টাইম ইজ সাচ এ লেভেলার। আশ্চর্যের ব্যাপার এটাই যে এত উত্থান পতনের পরেও আজও ওরা নিজেদের আইডেন্টিটি হারায়নি, মূল স্রোতের মাঝে থেকেও। ঠিক, এটাই হয়তো 5000 বছর ধরে চলছে। এক্সেলেন্ট এক্সাম্পল অফ কালচারাল কন্টিনিউটি। এই কালচারাল কন্টিনিউটি তো আমরাও আমাদের দেশে সর্বত্রই দেখি, এমনকি সমাজের মূল স্রোতেও। রাইট, যা হাজার হাজার বছরের পুরনো। অনেক সময় বলা মুশকিল হয় কত পুরনো। পাথর ছোড়ার ব্যাপারটাতেও কিন্তু কালচারাল কন্টিনিউটি। পাথর সেই যুগ থেকেই মানুষের সাথী। যা বলেছিস কান্না। পুরাণ কাহিনীর সেই অসুররা আজও আমাদের মধ্যে রয়েছে, কে ভেবেছিল? ডক্টর ওয়ালিয়া মাথা নেড়ে বললেন, তাই মনে হচ্ছে। আচ্ছা শোন, ওদের ভাষার ব্যাপারে কিছু জানতে পারলি? না,
ওদের নিজস্ব কোনো আলাদা ভাষা আছে কিনা বা ছিল কিনা সেটা জিজ্ঞেস করিনি রে। ওকে। মিস্টার খান্না কিছুটা গম্ভীর হয়ে বললেন, তবে শোন, এসব কাউকে বলিস না, এটা আমার অনুরোধ। এরকম একটা গুরুত্বপূর্ণ কথা কাউকে বলবো না, এটা ভেবে খারাপ লাগছে, কিন্তু তুই বলছিস যখন বারবার। প্লিজ ভাই, বলার সময় এলে আমি নিজেই বলবো তোকে, না হলে এটা ঘরের বাইরে যেন না বেরোয়। মিস্টার খান্না পাঠানকোটে গিয়ে সব জানান সত্য আর সিম্মিকে। এরপর যা হয়েছিল তা বিস্তারিতভাবে বলার অনুমতি অন্তত এই মুহূর্তে আমার নেই। তবে এটুকু বলতে পারি যে সত্যরা এটা যাচাই করতে সফল হয় যে আটক হওয়া 2 অসুর সব সত্যি কথাই বলছিল। তাদের দুজনের অজান্তেই তাদের মারফত তাদের উপজাতির আরও কিছু সদস্যের খোঁজ পায় সিম্মিরা। অসুরদের কোনো সাজা হয়নি, বরং ভারত সরকারের কাছে খবর পৌঁছানোর পর সরকার সেই মেলুয়া উপজাতির সব জীবিত সদস্যদের খুঁজে বের করার পরিকল্পনা নেয় এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে অনুমতি নিয়েই তাদের বর্তমান ভারতের ট্রাইবের তালিকায় সরকারিভাবে অন্তর্ভুক্ত করা হয়। তবে হ্যাঁ, রাবি নদীর পশ্চিমের ওই প্রত্নক্ষেত্রে কোনো অনুষ্ঠান করার অনুমতি সরকার দেয়নি, শুধু ওখানে অবাধ যাতায়াতের অনুমতি পায় তারা। খননের কাজ আবার শুরু করে এএসআই। সাইটটার আরেকটু দক্ষিণ পশ্চিমে একটা জায়গাকে সংরক্ষিত উপত্যকা হিসেবে ঘোষণা করে মেলুয়াদের হাতে প্রদান করেছে সরকার। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক আলাপন রায়চৌধুরীর কলমে জকাসুর। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করবেন। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো কথা দিচ্ছি। গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের জোড়াজুড়ি নেই, ভালো লাগলে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন।